বাঙালির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ। সেই বিজয় অর্জনের যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, আজকে তেমনই একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সাথে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, যিনি পরবর্তীতে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন, পেয়েছেন ভারত সরকারের পদ্মশ্রী উপাধি। মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহিরের জন্ম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চৌশই গ্রামে। জন্ম 1951 সালের 11 এপ্রিল। বাবা কাজী আব্দুল মুত্তালিব, মা কাজী নুরুন্নাহার বেগম। সাজ্জাদ আলী জহির 1969 সালের শেষে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। 1971 সালে পাকিস্তানের কাকুল সামরিক একাডেমিতে সিনিয়র ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে আগস্ট মাসের শেষে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে যুদ্ধে যোগ দেন। পাকিস্তানের সামরিক ঘাঁটি থেকে পালানোর সময় তরুণ এই অফিসার বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের রণকৌশলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি চুরি করে ভারতের হাতে তুলে দিয়েছিলেন। ভারতের সামরিক বাহিনী পরবর্তীকালে তাঁর দেওয়া নথি ও তথ্য অনুসারে বহু অপারেশন চালিয়েছিল এবং সফলতা পেয়েছিল। পাকিস্তানের রণকৌশলের গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেয়া, যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্বীকৃতি আদায়ের অবদানের জন্য 2021 সালে ভারত সরকার মহান এই যোদ্ধাকে তাদের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মশ্রীতে ভূষিত করেন। সাজ্জাদ আলী জহির মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরে অর্থাৎ বৃহত্তর সিলেট এলাকায় একজন গোলন্দাজ সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের ময়দানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেকেন্ড ফিল্ড আর্টিলারি ব্যাটারি। বিজয়ের এই মাসে এনটিভির বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাথাতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আপনার কাছে জানতে চাইব যে 1971 সালের যে 25শে মার্চের গণহত্যা, আমরা জানি যে আপনি সেই সময় পাকিস্তানে ছিলেন, পাকিস্তানের একজন নবীন অফিসার হিসেবে সেখানে কমিশন লাভ করেছিলেন। তো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে এবং বঙ্গবন্ধু যে 7 মার্চের ভাষণ, কতটুকু অবগত ছিলেন এবং কিভাবে আপনি অনুপ্রাণিত হলেন এই দেশমাতৃকার টানে সেখান থেকে জীবনকে তুচ্ছ করে পালিয়ে আসতে? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আসলে সেনাবাহিনী যোগদান করেছিলাম ভাত কাপড়ের জন্য। তখন তো দেশের অবস্থা ভালো ছিল না, আমরা চাকরি বাকরি ভালো পেতাম না। তো সেনাবাহিনী চাকরি যখন পেলাম তখন মনে করলাম যে জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো নিজেকে খুব ভালোভাবে। কিন্তু আসলে 70-এর যখন নির্বাচন হলো অনুপ্রাণিত হলাম, মনে করলাম আমরা অধিকার পাবো, সমান অধিকার পাবো। পাকিস্তানিরা আমাদেরকে আব্দুল বলে সম্বোধন করত। আব্দুল শব্দের অর্থ হচ্ছে নকর, নকর হচ্ছে চাকর। সেটাই তো আমাদের পরিচয় তারা রেখেছিল। আসলে আমরা তো ইতিহাস পড়তাম, আমরা জানতাম 1945 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বাংলায় পাকিস্তানকে ভোট দিয়েছিল। পাঠানরা দেয় নাই, বেলুচিরা দেয় নাই, পাঞ্জাবিরাও দেয় নাই, শুধু দিয়েছিল সিন্ধের লোক আর বাঙালিরা। সিন্ধে 3% মেজরিটি, বাংলা দিয়েছিল 80% মেজরিটি। বাংলার মানুষের কাঁধের উপর পা রেখে জিন্না সাহেব ব্রিটিশের সঙ্গে আলাপ করলেন, সবচেয়ে জনশূন্য প্রদেশ আমাদের, সবচেয়ে বেশি মানুষ আমাদের বাংলাতে আর সবচেয়ে বড় প্রদেশ সিন্ধুতে, তাই আমাকে স্বাধীন পাকিস্তান দিয়ে দেন। আসল কথা হচ্ছে বাংলার মানুষ জিন্না সাহেবকে বিশ্বাস করেছিল, তার কথায় বিশ্বাস করেছিল। সরল সাধারণ মানুষগুলো স্লোগান দিয়েছিল, করেঙ্গে ইয়া মরেঙ্গে, লাড়কে লেঙ্গে পাকিস্তান। একটা সত্য কথা বলতে চাই, আপনার বাবা, আপনার দাদা, আমার বাবা, আমার দাদা, বঙ্গবন্ধু শেখ মুজিব সবাই পাকিস্তানের জন্য সংগ্রাম করেছিল। কেন? জিন্না সাহেব কথা দিয়েছিলেন, ভাষণে বলেছিলেন, আমি তোমাদেরকে গণতন্ত্র দিব, আমি তোমাদেরকে সমান অধিকার দিব, আমি তোমাদেরকে সমৃদ্ধি এনে দেব। এই মানুষগুলো জিন্নার উপর আস্থা রেখেছিল। কিন্তু পাকিস্তান হাসিল করার পরে আমরা কি দেখলাম? 23 বছরে জিন্নার পাকিস্তান আমাদের জন্য একটা কবরস্থান হয়ে গেছিল। এই কবরস্থান যখন হয়ে যাচ্ছে
তখন একজন নেতা এগিয়ে আসলেন। সেই নেতা গণতান্ত্রিকভাবে ইলেক্টেড হয়েছিলেন, কিন্তু কি দেখলাম আমরা? অধিকার দিল না, তারা ষড়যন্ত্র শুরু করলো। পাকিস্তানি সেনানায়করা 17ই মার্চে লারকানাতে ভুট্টো সাহেব প্রাসাদ বাড়িতে গেল। সেনাবাহিনীর সদস্যরা যারা উচ্চ পদস্থ, রাষ্ট্রপতি ইয়াহিয়া খান প্রধান সামরিক আইন প্রশাসক, তারপরে ছিল আইএসআইয়ের গোয়েন্দা বাহিনীর প্রধান জেনারেল আকবর খান, সবাই মিলে তারা মিডিয়াকে বলে দিয়েছিল তারা পাখি শিকার করতে যাবে। পাখি শিকার করার নাম করে এই বিশাল দলটা চলে গেল কোথায়? লারকানাতে, ভুট্টো সাহেবের প্রাসাদ বাড়িতে। সেইখানে তারা সারাত ধরে মদ্যপান করেছিল, তাতে নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু পাখি শিকার করার কথাই তারা বলল না। বাঙালি শিকার করা পরিকল্পনা ছিল, সেটাই ছিল লারকানা ষড়যন্ত্র। নিশ্চয়ই জাতির পিতা বঙ্গবন্ধু সেই লারকানা ষড়যন্ত্র অবগত হয়েছিলেন। তারা অপারেশন চালাবে, টিক্কা খানকে আনা হবে, বেলুচিস্তানের কসাইকে আনা হবে, তারা মানুষকে হত্যা করবে, আমাদের জাতির অস্তিত্বকে ধ্বংস করে দেবে। তখন তার সামনে মাত্র দুটো রাস্তা ছিল। একটা ছিল আত্মসমর্পণ করে দেওয়া, হ্যান্ডস আপ করে দেওয়া ইয়াহিয়া খানের সামনে গিয়ে, আমরা সমান অধিকার চাই না, আমরা গণতন্ত্র চাই না, আমাদেরকে অপমান করো না, হত্যা করো না, শেষ। আরেকটা রাস্তা ছিল তার এই জাতিকে প্রস্তুত করার জন্য, যুদ্ধের জন্য। আপনি ঠিকই কথা বলেছেন 7ই মার্চের ভাষণের কথা। তিনি বাংলার মানুষের প্রাণ শক্তিকে বিশ্বাস করতেন, যে জাতি ঝড়ের বিরুদ্ধে, বন্যার বিরুদ্ধে, খরার বিরুদ্ধে, সাইক্লোনের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে, সেই জাতিকে আঘাত করে তারা ভুল করবে। শুধু একটা ব্যাপার ছিল তার সামনে, এই জাতি কোনো একত্রিত ছিল না। একটা সুযোগ ছিল তার স্বল্প সময়ের মধ্যে জাতিকে একত্রিত করে একটা দিক নির্দেশনা দেওয়া, যুদ্ধের জন্য প্রস্তুতি করা। তাই তিনি 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। আপনি পাকিস্তান আর্মির একজন ক্যাডেট হিসেবে একাডেমিতে ছিলেন, তো আপনাদের বাঙালি অফিসারদেরকে তো বাঙালি সৈনিক সবাই একটা বৈষম্যের মধ্যেই রাখা হতো বলে আপনি জানাচ্ছিলেন। আসলে আপনারা কিভাবে, মানে ওই সময় একাডেমিতে আপনি কমিশন পেয়েছেন অগাস্ট মাসে, তো সেই সময় একাডেমি থেকে আপনি কিভাবে, কতটুকু অবগত ছিলেন যে বাংলাদেশের যে একটা ম্যাস কিলিং বা এই ধরনের গণহত্যা চলেছে 25শে মার্চের রাত্রে, এবং সঠিক কি অবস্থা এই সম্পর্কে কি আপনারা অবগত ছিলেন? যেহেতু আপনি প্রাণের মায়া ত্যাগ করে সেখান থেকে কিন্তু বিনা মানে একদমই শূন্য পকেটে পাহাড়ি অঞ্চল দিয়ে আপনি কিন্তু বাংলাদেশে আসার চেষ্টা করেছিলেন। আসলে ব্যাপারটা হলো যে আমরা বাঙালির সংখ্যা ছিল খুব কম। সেই পাকিস্তানিদের ট্রেনিং সেন্টারে থেকে বেশি তথ্য জানা যায়নি, সামান্য জানতে পেরেছিলাম। যে সামান্য জানাটাই ছিল একটা কঠিন জানা আর কি। একটা মানসিক প্রস্তুতির একটা প্রয়োজন ছিল, কিন্তু ট্রেনিং একাডেমির থেকে সেই সুরক্ষিত অবস্থান থেকে যাওয়াটা খুব কঠিন ছিল। পোস্টিং হয়ে গেল আমার 14 নম্বর প্যারা ব্রিগেড সিয়ালকোটে, খুবই অত্যাধুনিক একটা ব্রিগেড। সেখানে প্রশিক্ষণ যখন চলছিল, খুবই বড় বড় প্রশিক্ষণ, তখনই পাকিস্তানিদের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনা সম্বন্ধে অনেক জ্ঞান ধারণ করেছিলাম। তারপরে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেই জম্মু কাশ্মীর সীমান্তের কাছাকাছি জায়গাতে, এটা পাকিস্তানের মধ্যে সাক্কেরগড় এলাকাতে, সেখান থেকে আমি পরিকল্পনা করেছিলাম এই সুযোগটা হাতছাড়া করব না। পকেটে 20 টাকা নিয়েছিলাম, যতগুলো ম্যাপ দেখেছিলাম সেই তথ্যগুলো কাগজে লিখে নিয়েছিলাম। পাকিস্তানদের যুদ্ধ অবস্থান, ভবিষ্যৎ যুদ্ধের পরিকল্পনা যতদূর জানতে পর্যন্ত সবই মুখস্থ করেছিলাম এবং লিখে নিয়েছিলাম। বুটের ভিতরে, কাপড়ের বুটের মধ্যে লেয়ার আফটার লেয়ার দিয়েছিলাম। তারপরে একদিন সন্ধ্যার পূর্বে পালিয়ে গেলাম তাদের কাছ থেকে। এত সহজ ছিল না। পালিয়ে যাওয়ার সময় সেই সব জায়গাগুলো সুরক্ষিত, তারা গুলি বর্ষণ করছিল। আমি একটা বড়, তার একটা যাকে বলা হয় বড় নালার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম যেন গুলি না লাগে। সেই নালার মধ্যে
আমি একটা গর্ত পেয়েছিলাম, সেই গর্তে আমি ভিতরে ঢুকে গেছিলাম যতক্ষণ পর্যন্ত রাত না হয়। সেখানে ব্যাপারটা ছিল, আমি জানতে পেরেছিলাম এইসব রেঞ্জারদের সঙ্গে বিএসএফের একটা ভালো সম্পর্ক আছে। যদি তারা আমাকে ধরে, আমাকে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করে দেয়, তাহলে আমাকে তো হত্যা করা হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম বিএসএফের কাছে আমি যাব না। তখন আমি রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে একটা পাহাড়ের মধ্যে উঠলাম। সেখান থেকে আমি নাইট নেভিগেশন করলাম। 19.5 ডিগ্রি মার্চ করলে আমি পেয়ে যাব একটা জায়গা ছিল সাম্বা বলে একটা জায়গা, সেখানে বাস স্ট্যান্ড আছে। সেই বাস স্ট্যান্ডে গিয়ে আমি পৌঁছাতে পারি আমার লাগবে 2 দিনের বেশি, কিন্তু পাহাড় অতিক্রম করে যেতে হবে। তো আমি আপনাকে বলতে চাই, বড় কষ্টে দিন যাপন করেছি। প্রথম রাতে সারা রাত হেঁটেছি, দিনের বেলা হাঁটতাম না। কেউ যদি ধরে ফেলে, আমাকে গ্রেফতার করে, আমার কোনো প্রমাণ নাই আমি কি আছি। আমার পরিকল্পনা ছিল সাম্বা বাস স্ট্যান্ডে যাব, অনুরোধ করব আমি মুসাফির, আমাকে পাঠানকোট নামিয়ে দাও, হয়তো কোনো ব্যক্তি সাহায্য করবেন। পাঠানকোটে একইভাবে ট্রেনে উঠব। বিবিসিতে শুনেছি আমাদের একটা লিয়াজন অফিস আছে, মিস্টার হুমায়ুন রশিদ চৌধুরী ডিপ্লোমেট সেখানে আছে দিল্লিতে, সেইখানে আমি উপস্থিত হতে সাহায্য পাব। এটাই ছিল আমার পরিকল্পনা। কারণ এত জাস্টিফাই করা যাবে না আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। আমি পাকিস্তানে একটা প্যারা ব্রিগেডের অফিসার। যাই হোক, আমি প্রথম রাতে গাছের পাতা খেয়েছিলাম, তারপরে আমি নালার পানি খেয়েছিলাম। শরীরটা খুব কষ্ট হচ্ছিল। আরও আমার প্রায় 8 মাইল হাঁটতে হবে পাহাড়ি এলাকার মধ্য দিয়ে। তখন একটা তালাব ছিল, অগভীর পুকুর, দিয়ে দেখলাম কোনো মাছ নাই। আমার মনে আছে 9টা ব্যাঙ মেরেছিলাম পাথর দিয়ে। ব্যাঙগুলো উঠিয়ে আনলাম, কাঁচা তো খাওয়া যাবে না। পাথরের পাথর ঘষে কিছু লতা পাতা ফেলে শুকনা রোস্ট করেছিলাম, সেটা নিয়ে আরও একদিন বেঁচেছিলাম। তারপরে ভোর রাতের দিকে আমাকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ গ্রেফতার করে, তারপরে আমার বিপদ শুরু হয়। যাই হোক, কোনো মতে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারা বুঝছিল না। পরে তারা আমাকে নিয়ে যাচ্ছিল, রাস্তায় আমি একটু অভিনয় করলাম যে আমি খুব অসুস্থ, আমি মরে যাচ্ছি। হাসপাতালে আমি ডাক্তারকে একটা কথা বলেছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম সেনাবাহিনী আমাকে নিয়ে গেছে। স্যার, মহান মুক্তিযুদ্ধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের ভিতরে ঢুকে পড়লেন। তারপরের যে এই ঘটনাগুলি রোমাঞ্চকর ঘটনায় আমরা জানি, এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে যোগদান যদি সংক্ষেপে একটু আমাদেরকে ধন্যবাদ জানাতে। আমি দিল্লিতে যখন আসলাম, তখন ভারতীয় সেনাবাহিনী আমার সঙ্গে দীর্ঘ আলোচনা করলো। আমি তাদের যতদূর সম্ভব পাকিস্তানদের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনা, তাদের লোকেশনস, তাদের কমান্ড পোস্ট, তাদের আর্টিলারি ডিপ্লয়মেন্ট, তাদের অ্যামুনিশন দাম, ফুয়েল দাম এবং যতদূর তথ্য আছে তাদের প্রদান করেছিলাম। এটা আমার একটা কর্তব্য ছিল। আমি শুনেছিলাম যে ভারতীয়রা আমাদেরকে অনেক সাহায্য করছে এবং ভবিষ্যৎ যুদ্ধে তাদেরকে সাহায্য করার আমার প্রয়োজন আছে। আজকে আপনাকে আমি বলতে চাই, সেই তথ্যগুলো ভারতীয়রা বিশ্বাস করেছিলেন। যদিও একটা তাদের দোমনা ছিল যে এত তরুণ একজন অফিসার কেমন করে এত তথ্য জানে, কিন্তু তারা বিশ্বাস করেছিল। এবং এ ব্যাপারে ভারতীয় অধিনায়করা পরে আমাকে বলেছিলেন তারা সেই সব তথ্য গ্রহণ করেছিল, সেই সব পরিকল্পনা গ্রহণ করেছিল, এবং তারপরে সেই জম্মু সাক্কের এলাকাতে তারা বিশাল বিজয় অর্জন করেছিল। 56 মাইল পাকিস্তানের ভিতরে ঢুকে গেছিল। তাদের স্ট্রাইক ফোর্স নর্থকে তারা আননার্ভ করে দিয়েছিল। তাদের অনেক বড় বড় বিজয় এবং পাকিস্তান অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তার ফলে ভারত সেই সব রেকর্ড দেখে এত বছর পরে আমাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে। কিন্তু একটা কথা বলতে চাই আপনাদেরকে, পাকিস্তানিরা আমাকে একটা বিশাল অ্যাওয়ার্ড দিয়েছে। আমি পালিয়ে আসার জন্য আমাকে কোর্ট মার্শাল করা হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, অবর্তমানে। সেখানে চার্জশিটটা ছিল বিট্রেয়াল ফর দ্য কজ অফ পাকিস্তান, টেকিং অ্যাওয়ে মিলিটারি সিক্রেটস অ্যান্ড হেল্পিং দ্য এনিমি।
সেই কোর্ট মার্শালে আমাকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। সেই মৃত্যুদণ্ড আজও বহাল আছে। আপনারা অনেক মানুষের আলোচনা শুনেছেন, কত জ্ঞানী গুণী সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ। প্রথমবার মনে হয় 50 বছর যে লোকটা একটা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার সঙ্গে কথা বললেন আজকে। কিন্তু আমি এই ব্যাপারে দুঃখিত নই। আমার দেশের জন্য আমার জীবন কবুল, বলে জান কোরবান। আমার দেশের জন্য আমি 100 বার মৃত্যুদণ্ড পেতে রাজি আছি। এটাই আমার প্রেরণা ছিল। আপনি বলেছেন এরপরে আমার দিনটা ভালো হয়ে গেল। ভারতীয় সশস্ত্র বাহিনী আমাকে সসম্মানে কর্নেল ওসমানীর কাছে হ্যান্ড ওভার করলেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমি তোমাকে কি বলবো, আমি অভিভূত হয়ে গেছি। তিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তাকে ইন্টারকমে টেলিফোনে বললেন, অনারেবল প্রাইম মিনিস্টার, একজন অতি তরুণ অফিসার পাকিস্তান থেকে পালিয়ে এসেছে দুর্ভেদ্য এলাকা দিয়ে জীবনকে বাজি রেখে। তার সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছে আমার জাতি নিশ্চয়ই দ্রুত স্বাধীন হয়ে যাবে। আপনি তার সঙ্গে কথা বলবেন, আপনি অনুপ্রেরণা পাবেন। আমি অনুপ্রাণিত হয়েছি। আমি দোতলায় তাজউদ্দিন স্যারের অফিসে গেলাম। তিনি খুব সাদাসিধা মানুষ ছিলেন, আমাকে জড়িয়ে ধরলেন। একজন প্রধানমন্ত্রী আমাকে জড়িয়ে ধরছেন, কত বড় গৌরব। তারপরে আমার কাহিনী শুনলেন, চোখে পানি পড়ছিল। তখন তিনি বললেন, প্রধান সেনাপতি যা বলেছে সেই কথাটা আমার একই মত। আমি অনুপ্রাণিত হলাম তোমার সঙ্গে কথা বলে, আমারও সাহস বেড়ে গেল। তারপরে তিনি আমাকে রাষ্ট্রপতি নজরুল ইসলাম স্যারের কাছে নিয়ে গেলেন। আমার জীবনের শ্রেষ্ঠ দিন সেই দিন। প্রধান সেনাপতি, অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, যারা সবাই ছিল বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত, তার সবচেয়ে কাছের মানুষ, তাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। ওসমানী সাহেব আমাকে বললেন, তুমি তো অনেক রকম বিপদ থেকে এসেছো, তুমি তো আহত, একটা হাসপাতালে তোমার চিকিৎসার বন্দোবস্ত করছি আমি, তুমি হাসপাতালে চিকিৎসা নাও, তারপরে যুদ্ধে পাঠাবো। আমি বলছিলাম, স্যার যদি ক্ষমা করেন একটা কথা বলতে চাই। কি, আমি সুদূর কাশ্মীর থেকে পালিয়ে এসেছি, কত কষ্ট করে আপনি জানেন। যুদ্ধে যেতে বড় ইচ্ছা করছে, মনটা যুদ্ধক্ষেত্রে চলে গেছে। আমি চিকিৎসা নেওয়ার জন্য এই যুদ্ধে আসি নাই। বলে, তুমি কি চাও? কালকে সকালে যেই গাড়িটা ফ্রন্টে যাবে আমাকে সেটাই পাঠিয়ে দিন। তুমি তো হাঁটতেই পারছো না, যুদ্ধক্ষেত্রে গেলে হাঁটতে পারবো স্যার, অনুরোধ করছি। তিনি বললেন, ঠিক আছে। মেজর চৌধুরীকে ডেকে বললেন, কালকে সকালেই তাকে ফ্রন্টে পাঠিয়ে দাও। আসলে এই মানুষগুলো হারিয়ে গেছে, এরা যে কত অবদান রেখেছে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা, সেই কথাগুলো আমরা অনেক সময় স্মরণ করি না। তো 4 নম্বর সেক্টরে এসে আপনি যুদ্ধে যোগ দিলেন। তো সেই যুদ্ধের সেই সময়কার একটা ভালো, যেটা আপনাকে সবসময় এখনও মনে আসে, সেই ধরনের একটা অভিযান যদি দর্শকদের বলতেন। এটা একটু অন্যরকম একটা ঘটনা, যুদ্ধের ঘটনা। সেক্টর কমান্ডার মেজর সিআর দত্ত বললেন, একটা ভালো অপারেশন চালাও, তুমি তো পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার, মুক্তিযোদ্ধাদের যেন মনোবলটা তোমার ক্যাম্পে আরও উজ্জীবিত হয়। 10 জনের দল নিয়ে আমি যাচ্ছি সাগরনল চা বাগানের দিকে। পাশে পাকিস্তানদের শক্ত অবস্থান। পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে 2-2:30টার দিকে তাদের উপর প্রচণ্ড আক্রমণ করব, যখন তারা ঘুমিয়ে আছে, তাদের ক্ষয়ক্ষতি করব, আবার ফেরত চলে আসবো। এটাকে বলে হিট অ্যান্ড রান টেকনিক। মুক্তিযোদ্ধাদের মনোবল বেশ ভালো ছিল। আমার সঙ্গে যুদ্ধে যাচ্ছে, গ্রামের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটা গোনায় গান গাচ্ছিলাম গুনগুন করে। আমার জীবনের প্রথম যুদ্ধ, আমার দেশমাতৃকার জন্য আমি দাঁড়িয়েছি আজকে প্রথমবার। হঠাৎ করে দেখলাম দূরে ডান দিক থেকে একজন মহিলা ছুটে ছুটে আসছেন, গ্রামের মহিলা, সঙ্গে একটা ছেলে, ছোট ছেলে, 15-16 বছর হবে। মহিলা হাত তুলে চিৎকার করছেন, বাজান বাজান, দাঁড়াও দাঁড়াও। কাছে গেলাম, মা কোনো অসুবিধা আছে? তিনি বললেন একটু শান্ত হয়ে, বাজান কোনো অসুবিধা নাই, তোমার জন্য কিছু দিব সেই জন্য আসলাম। খুব খুশি হয়ে গেলাম। আমার মাথায় চিন্তা ছিল,
রাত্রেবেলা অপারেশনের আগে ছেলে খাওয়া দাওয়া দিলে ভালো হয়, অপারেশন 2 দিন যদি চলে কোথায় খাওয়া পাবো। আমি বললাম মা নিশ্চয়ই খাবারটা পাঠিয়ে দিবেন, আমরা গ্রহণ করব, ধন্যবাদ। মহিলা বললেন না বাজান, অন্য কথা বলে বলেন, পোলাটা ডাঙ্গর হয়ে গেছে, ওকে যুদ্ধে নিয়ে যাও, সে দেশ স্বাধীন করবে। ছেলেটার দিকে আমি তাকালাম, শুকনা ছোট একটা ছেলে। আমি জিজ্ঞেস করলাম মা, আপনার পরিবারে কেউ আছে? তিনি বললেন না বাজান, আমরা পরদেশী, অন্য অঞ্চল থেকে সিলেটে এসেছি কাজ করার জন্য, আমার স্বামীটা মারা গেছে, এই ছেলে ছাড়া আমার আর কোনো সন্তান নাই, ছেলে মেয়ে কেউ নাই। মনে সিদ্ধান্ত নিলাম একটা বিধবার শেষ সম্পদ নিয়ে যাব না। এই দেশ স্বাধীন হলে এই মহিলার কিছু হবে না, তিনি মানুষের বাসায় কাজই করবেন, তার ছেলে মরে গেলে তো মহিলা মরে যাবে, এটা গুনাহ হবে এই কাজটা করতে, এটা উচিত হবে না। আমি আবার গিয়ে বললাম মা, চালাকি করলাম, ওকে বাসায় নিয়ে যান, সামনের বছর ইনশাল্লাহ যখন আসব একটু ডাঙ্গর হলে তাকে যুদ্ধে নিয়ে যাব। মহিলা হাউ হাউ করে কেঁদে দেওয়া শুরু করলেন, চিৎকার করে কাঁদছেন, বলে আল্লাহ গো আমি কোথায় যাব, তোমাকে কে মুক্তি অধিনায়ক বানিয়েছে আমি বিশ্বাস করতে পারি না, তুমি তো শেখের বেটার হুকুম মানো না, তুমি কেমনে যুদ্ধ করবা, তুমি কোথার থেকে আসলা? শেখের বেটার ভাষণ আমি কয়েকবার শুনেছি, সেই ভাষণে তিনি বলছেন তোমাদের যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, আমার না আছে টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু নাই, আমার শুধু একটা পোলা আছে, তাকে যুদ্ধে দিতে চায়, তুমি শেখের বেটার হুকুম মানো না। তিনি চিৎকার শুরু করে দিলেন। আমি যুদ্ধটা বুঝতে পারছি না কি হচ্ছে। তারপরে শুনুন, মহিলা চোখ মুছলেন, ছেলেটার কপালে একটা চুমা দিলেন, ছেলেটা হাত দিয়ে আমার হাতে ধরে বললেন আর মত বদলাইও না বাজান, তারা যুদ্ধে নিয়ে যাওয়া সে দেশ স্বাধীন করবে। আমি ছেলেটার হাত ধরে দাঁড়িয়েছিলাম, আমি কোন যুদ্ধে আসলাম, আমার সব কমান্ডো ট্রেনিং শূন্য হয়ে গেল, আমার ট্যাকটিক্স শূন্য হয়ে গেল, ওয়েপন যুদ্ধ শূন্য হয়ে গেল। এই যুদ্ধটা আমি জানতাম না কি যুদ্ধ, যেখানে একজন দরিদ্র মহিলা তার একমাত্র সন্তানকে ছেড়ে দেয় মৃত্যু মুখে। এটাই কি জনযুদ্ধ? হ্যাঁ, এটাই কি গণযুদ্ধ? জি, এই যুদ্ধটা মহিলা আমাকে শিখিয়েছিল। যুদ্ধের যে সময়টা আপনি রণাঙ্গনে ছিলেন, পরিবার পরিজনের সাথে কোনো যোগাযোগ সেই সময় কি হওয়ার সুযোগ ছিল, নাকি পুরাই বিচ্ছিন্ন ছিলেন পরিবার থেকে? প্রধান সেনাপতি ওসমানী সাহেব আমার ক্যাম্পে এসেছিলেন, এসে বললেন তোমার পিতামাতার কোনো খবর জানো? আমি বলে জানি না। একটা কাজ করো, আমি তোমাকে কয়েকজন মুক্তিযোদ্ধা দিয়ে দিব, যারা তোমার সঙ্গে যাবে, তুমি তাদের খোঁজটা নিয়ে তা দেখা করে চলে আসো, তাহলে তুমি আরও উজ্জীবিত হবে। আমি বললাম স্যার, দুঃখের সঙ্গে বলতে চাই আপনাকে, আপনি আমার অধিনায়ক, আমি যাব না। বলে কেন? আমার জন্য আমার মা বাবা আর দেশের মাটি একই জিনিস। আমি বাড়িয়ে বলছি না কথাটা, অনেকে হাসবে। আরেকটা কথা আছে, আমি পালিয়ে আসলাম, আমার ঠিকানা পাকিস্তানিরা জানে, হয়তো তাদেরকে মেরে ফেলেছে, এই চান্সটা আমার নিতে হয়েছে। তাদের যদি মৃত্যুর খবর আমি পাই, আমার মনোবল ভেঙে যাবে। আর যদি কোনোমতে তারা বেঁচে থাকে, তাহলে আমার মনটা দুর্বল হয়ে যাবে, জীবনের প্রতি ভালোবাসা আরও আবেগময়ভাবে আরও বেড়ে যাবে ভালোবাসাটা। আমি যেতে চাই না, আমি যুদ্ধ করতে চাই। তিনি আমার হাতে ধরে বললেন আমি সম্পূর্ণ সন্তুষ্ট। হয়তো এই যুদ্ধ আমার জীবনে কিছু এনে দেয়নি, আমাকে কম বয়সে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেয়েছি, কোনো হাই র্যাঙ্কিং অফিসার হতে পাইনি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা প্রশান্তি আছে। আমি কি জাতির ক্লান্তি লগ্নে, এই জাতির হতদরিদ্র অবহেলিত অত্যাচার জাতির মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম কিনা? যদি 1000 বছর পরে আমার প্রজন্মের কোনো সন্তানকে কোনো ইতিহাসে জিজ্ঞেস করে, আপনারা যেরকম জিজ্ঞেস করছেন, তোমার পিতামহ সম্বন্ধে জিজ্ঞেস করে ডিড ইউ ফাইট ওয়েল, সে বলবে ইয়েস।
ডিড ইউ সার্ভ দ্য কান্ট্রি ওয়েল, আমার নাতিপুতি বলবে ইয়েস, তখনই আমার অবদানটা সঠিকভাবে হবে। নিঃসন্দেহে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই যে 50 বছর পেরিয়ে গেছে স্বাধীনতার, আমরা পেয়েছি তাদের আত্মত্যাগের জন্যই। তারপরেও বর্তমানে অনেক দেখা যায় অনেক মুক্তিযোদ্ধা অবহেলার শিকার, বঞ্চনার শিকার। আপনি কি মনে করেন এই বিষয়ে বর্তমান সরকারের বা এর আগের সরকারগুলোর কোনো ধরনের উদাসীনতা বা কি ধরনের ভূমিকা কাজ করেছে? দেখুন, ইতিহাসের অনেকগুলো মোড় থাকে, টার্নিং পয়েন্ট অফ হিস্ট্রি। আমাদের অনেক ইতিহাস অনেকভাবে পাল্টে গেছে, এর মধ্যে অনেকে অবহেলিত হয়েছে। কিন্তু আমি মনে করি, আমি রেকর্ড দেখে বলছি, এই সরকার মুক্তিযোদ্ধাদের অনেক কল্যাণের চেষ্টা করেছে। প্রথমে তারা তাদের সন্তানদের কোটা দিয়েছিল, অনেক বছর কোটা চলেছিল, তারপরে আন্দোলন হয়েছিল, কোটাটা উইথড্র করতে হয়েছে, ঠিক আছে। এছাড়া এই সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানজনক ভাতা দিচ্ছে। এই সরকার দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি বানিয়ে দিচ্ছে। আমি মনে করি আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী একটা কাজ করছেন, তার অফিসে যত মুক্তিযোদ্ধা যান উনি সবার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশান পড়ছেন, কথা বলছেন, চেষ্টা করছেন। সুতরাং চেষ্টাটা বারো করতে হবে। দেখুন, বহু বছরের অবহেলার শিকার, ইতিহাস বিকৃত হলে তাকে সঠিকভাবে আনাটা অনেক অসুবিধা আছে। কিছু নিশ্চয়ই ভুল ত্রুটি আছে বলে আমি স্মরণ করছি, তার জন্য এদের কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। কিন্তু আমি মনে করি হয়তো কিছু দিনের মধ্যে এই দুঃখগুলো তাদের দূর হবে এবং তারা সঠিকভাবে সম্মানিত হবে। আর পারফেকশন তো আল্লাহ পাক ছাড়া কেউ না, আমরা ইনপারফেক্ট হিউম্যান বিইংস, ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু প্রচেষ্টাগুলো সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন প্রজন্মের জন্য আপনার কিছু বলার রয়েছে কিনা? হ্যাঁ, কিছু তো থাকবেই। নতুন প্রজন্মের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমরা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে একটা দেশ স্বাধীন করেছিলাম। এটা সময়ের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইতিহাসের প্রয়োজনে কাজটা করা হয়েছিল। আমরা পরাধীন ছিলাম, পাকিস্তানিদের অত্যাচার, অবিচার, অপমান সহ্য করেছিলাম। আপনারা একটা স্বাধীন দেশের নাগরিক, আপনারা গর্বিত দেশের নাগরিক, আপনাদের জন্য স্কাই ইজ দ্য লিমিট। আপনারা সব কিছু হতে পারবেন স্বাধীন দেশে। আপনারা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছেন, তাই এই স্বাধীন দেশটাকে নিশ্চয়ই সেবা করে যাবেন। এই স্বাধীন দেশের যেসব মানুষরা আজও দরিদ্র, অবহেলিত, অত্যাচারিত, তাদেরকে সেবা করবেন, দেশটাকে ভালোবাসবেন, তাহলে দেশ আপনার কল্যাণ করবে। আর সর্বোপরি যারা এই দেশের জন্য সংগ্রাম করেছে এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তার পূর্ণ আত্মার প্রতি সম্মান প্রদর্শন করবেন। আরেকটা বিষয় ভুললে চলবে না, নিজের পিতা মাতা এবং সংসারের দিকে মনোযোগী হবেন। তারাই তাদের বর্তমানকে উৎসর্গ করেছে আপনাদের ভবিষ্যতের জন্য। আপনারা স্বাধীন দেশে সুন্দরভাবে জীবন ধারণ করবেন, সেটাই আমাদের কামনা। তার জন্যই আমরা ৭১-এ সংগ্রাম করেছিলাম। ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। ৭১-এর মহান সেই মুক্তিযুদ্ধের রণাঙ্গনের নিজস্ব অভিজ্ঞতা এবং সেই যুদ্ধের বর্ণনা এনটিভির দর্শকদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, বিজয়ের এই মাসে এনটিভির বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাথা অনুষ্ঠানটি এতক্ষণ আপনারা দেখলেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।